হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবুক। বইয়ের দুনিয়ায় আপনাকে স্বাগত জানাই। প্রায়শই একটা কথা শুনতে পাওয়া যায়, বাঙালির দ্বারা নাকি ব্যবসা হয় না। অথচ বাংলার সাহিত্য সমুদ্রে এক এমন রত্ন লুকিয়ে আছে যা স্টার্টআপের ধারণাই বদলে দেয়। এটি কেবল একটি সাহিত্য নয়, এটি একটি জীবন দর্শন। এই বইয়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে বাংলার চিরন্তন এক সংগ্রামের ইতিহাস, এক স্বপ্নের আঁকিবুকি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া এই উপন্যাসটির নাম আদর্শ হিন্দু হোটেল। বিভূতিভূষণ, যিনি প্রকৃতির কবি, যিনি পথের ধূলিকোনায় কাশফুলের দোলায় খুঁজে পান জীবনের গূঢ় রহস্য, সেই মানুষটি যখন সমাজ, মানুষের লোভ এবং একজন সাধারণ শ্রমিকের স্বপ্ন নিয়ে কলম ধরলেন, তখন তা নিছক গল্প হয়ে থাকেনি, তা হয়ে উঠেছে এক কালোজয়ী মহাকাব্য। এই গল্পটা হাজারি ঠাকুরের, এই গল্পটা এক রাঁধুনি বামুনের, কিন্তু আসলে এই গল্পটা আমাদের সবার, যারা রাতের আঁধারে চোখ বন্ধ করে এক নতুন দিনের স্বপ্ন দেখে, যারা স্বপ্ন দেখে একদিন, শুধু একদিন তাদেরও নিজস্ব কোনো কোম্পানি হবে, তাদেরও নিজস্ব এক স্টার্টআপ হবে, এই জগৎ তাদেরও শ্রমের মূল্য দেবে। আজ আমরা সেই হাজারি ঠাকুরের জীবন পরিক্রমা, তার স্বপ্ন, তার আদর্শ এবং সর্বোপরি তার ক্ষমার দর্শন নিয়ে বিশদ আলোচনা করব। আমাদের গল্প শুরু হয় রানাঘাট রেলবাজারে। এক কোণে দাঁড়িয়ে আছে আদি ও অকৃত্রিম বেচু চক্রবর্তীর হোটেল। এটি কেবল ইট কাঠের কাঠামো নয়, এটি সেই সময়ের সমাজের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। একদিকে মালিকের অসাধুতা, অন্যদিকে কর্মচারীদের দুর্নীতি, আর এই হোটেলের অন্তঃপুরে উনুনের ধোঁয়ায় জীবনযাপন করেন আমাদের প্রধান চরিত্র হাজারি ঠাকুর। হাজারি কেবল একজন পাচক নন, তিনি শিল্পী। তিনি জানেন রান্না কেবল পেটের ক্ষুধা মেটানোর জন্য নয়, রান্না হলো আত্মাকে তৃপ্ত করার শিল্প। তার হাতের ছোঁয়া যেন অমৃত। তার রান্না করা মাছের ঝোল বা সবজির তরকারিটা একবার যারা খেয়েছে, তারা অন্য কোথাও গেলে, অন্য হোটেলে বসলে বলে ওঠে, আহা, যদি হাজারি ঠাকুরের হাতের রান্নাটা একবার পাওয়া যেত। কিন্তু এই শিল্পের কদর বেচু চক্রবর্তী বা তার কুচক্রী জি পদ্মের কাছে নেই। হাজারি সামান্য 7 টাকা মাইনের কর্মচারী। তার নিজের গ্রামে তার মেয়ের মুখে 3 বেলা ভাত জোটে না, কিন্তু শত দারিদ্র্য সত্ত্বেও তার আদর্শের জায়গাটা ছিল ইস্পাতের মতো শক্ত। বেচু চক্রবর্তীর হোটেলে টিকিট সিস্টেম, ফার্স্ট ক্লাসে 5 আনা, সেকেন্ড ক্লাসে 3 আনা, কিন্তু এই ক্লাসের তারতম্য কেবল দামে। বেচু ও তার লোকেরা বাসি পচা খাওয়ার দিয়ে খদ্দের ঠকায়, পদ্মজি চুরি করে, দুর্নীতি করে, আর হাজারি এই সমস্ত অন্যায়ের নীরব সাক্ষী হয়ে ভিতরে ভেতরে দগ্ধ হতে থাকে। সে দিনরাত কেবল একটি স্বপ্ন দেখে, একটি আদর্শ হিন্দু হোটেলের, যেখানে কোনো বাসি খাবার থাকবে না, যেখানে গরিব লোক খেতে এলে তাকে বিনামূল্যে খাওয়ানো হবে, যেখানে খদ্দেররা কেবল পেট ভরে খাবে না, একটু জিরিয়েও নেবে। তার সেই স্বপ্নটি যেন উপন্যাসের নামকরণেই অমর হয়ে আছে, আদর্শ। যে মানুষটি আদর্শ নিয়ে বাঁচতে চায়, সমাজ কিন্তু তাকে সহজে বাঁচতে দেয় না। হাজারির জীবনেও নেমে আসে প্রথম আঘাত। তার রান্নার গুণ যখন খদ্দেরদের মুখে মুখে ফিরতে লাগলো, তখন পদ্মঝিয়ের ঈর্ষার আগুন জ্বলে ওঠে। পদ্মঝি, যে বেচুর হোটেলের ছোটোখাটো সম্রাজ্ঞী, সে হাজারিকে সুযোগ পেলেই অপমান করত, তাচ্ছিল্য করত। তার কাছে হাজারি কেবলই এক পোড়ার মুখ রাঁধুনি। একদিন ডালের হিসেবে গরমিল হলে পদ্মঝি সোজা গিয়ে মালিককে বলে, হাজারি খদ্দেরের বকশিসের লোভে বেশি ডাল ঢেলে দিয়েছে। এর ফলে কি হয়? হাজারি ঠাকুরকে মিথ্যে চুরির অপবাদ দেওয়া হয়, এবং তারপরে দোকানের যখন বাসন কোসন চুরি হয়, তখন হাজারি ঠাকুরকেই কিন্তু আবার চোর হিসেবে সবাই লাঞ্ছিত করে। অপমানিত, লাঞ্ছিত হাজারিকে চাকরিচ্যুত করা হয়, এবং আরও মর্মান্তিক হলো, তাকে হাজতবাসও করতে হয়। কি অবিশ্বাস্য না? যে মানুষটি শুধু স্বপ্ন দেখেছিল সততার, তার ভাগ্যে জুটল চোরের অপবাদ। এই মুহূর্তটি উপন্যাসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক এনে দেয়। এই অপমান, এই লাঞ্ছনা হাজারিকে ভেঙে দেয়নি, বরং তার ভেতরের ইস্পাতকে আরও মজবুত করেছে। রানাঘাটের রাস্তা, বাজারের ধুলো,
প্রতিটি মানুষের তাচ্ছিল্য, এগুলিই যেন হাজারির স্বপ্নের ইট কাঠ হয়ে উঠছে। তিনি শপথ নিলেন একদিন তিনি ফিরবেন, কিন্তু প্রতিশোধ নিতে নয়, আদর্শ প্রতিষ্ঠা করতে। চাকরি হারানোর পর হাজারি ঠাকুর পথে পথে ঘুরলেন, মেলায়, মানুষের বাড়িতে রাঁধুনির কাজ করলেন, কিন্তু তার লক্ষ্য থেকে তিনি কিন্তু এক চুলও সরেননি। তিনি প্রতিটি মুহূর্তে ঠাকুরকে ডাকতেন, মারা যাওয়ার আগে যেন একবার হোটেলের মালিক হতে পারি ঠাকুর। এখানে বিভূতিভূষণ দেখালেন স্বপ্ন কেবল একা দেখা যায় না। হাজারি ঠাকুরের স্বপ্ন পূরণের হাত বাড়ালো এমন মানুষ যাদের সঙ্গে তার রক্তের সম্পর্ক নেই, কিন্তু হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে। তার 3 পালিত কন্যা, যারা চরম দারিদ্র্যের মধ্যেও পিতাকে বাঁচিয়ে রাখল। বিশেষ করে তার ছাত্রী অতসী, যে শত অভাবেও হাজারিকে ভুলল না। যখন হাজারির স্বপ্ন পূরণের কাছাকাছি, তখন তার 3 মেয়েই, যারা কিনা তার জীবনের লালায়িত স্বপ্ন পূরণের জন্য ভাগ্যলক্ষ্মী হয়ে এলো, তারা তাকে টাকা দিয়ে সাহায্য করে। এইটি বিভূতিভূষণের বৈশিষ্ট্য। তিনি দেখান জীবন কেবল নিষ্ঠুর নয়, জীবনের কঠিন জমিতেও স্নেহ ও ভালোবাসার চারাগাছ জন্ম নেয়। অবশেষে বহু কষ্টের সাগর পেরিয়ে, বহু অপমানের বোঝা সরিয়ে রানাঘাট রেলবাজারেই জন্ম নিল এক নতুন প্রতিষ্ঠান, আদর্শ হিন্দু হোটেল। এটি কেবল একটি দোকান নয়, এটি ছিল হাজারি ঠাকুরের চারিত্রিক আদর্শের মূল প্রতীক। স্বপ্ন যখন সফল হলো, তখন হাজারি ঠাকুরের জীবন নতুন ছন্দে চলতে শুরু করলো। তার হোটেলের ব্যবসায় দ্রুত উন্নতি হতে থাকলো। 1টি থেকে 2টি, কালক্রমে সুদূর বোম্বে থেকেও তার ডাক এলো শুধুমাত্র রাঁধুনি হিসেবেই। এখানে উপন্যাসের গভীরতম দর্শনটি আমাদের স্পর্শ করে। ক্ষমতা বা প্রতিপত্তি যখন আসে, তখন সাধারণ মানুষ কি করে? সে প্রতিশোধ নিতে চায়, সে পুরনো শত্রুদের পায়ের তলায় পিষে ফেলতে চায়। কিন্তু হাজারি ঠাকুর এখানেই আদর্শ। তার জীবনে প্রতিশোধ নেওয়ার বহু সুযোগ এসেছে, কিন্তু যারা তাকে মিথ্যে অপবাদ দিয়েছিল, যারা তাকে চোর বলে তাচ্ছিল্য করেছিল, একসময় তাদেরই দুর্দিন এলো। তারা এসে দাঁড়ালো হাজারি ঠাকুরের হোটেলের দরজায়। আর হাজারি কি করলেন? তিনি শুধু তাদের ক্ষমা করেই দিলেন না, তিনি তাদের করুণা করেও ফেরালেন না, তিনি তাদের কাজের ব্যবস্থা করে দিলেন। পদ্মঝি, যে একদিন তাকে পোড়ার মুখো মামুল বলে ডেকেছিল, সেই পদ্মঝিও একদিন অবনত মস্তকে এসে তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল, পায়ের ধুলো নিতে গেল। এই দৃশ্যটি আমাদের শেখায় ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। হাজারি ঠাকুর দেখিয়ে দিলেন আদর্শ প্রতিষ্ঠা করতে হয়, তাকে কেবল ধারণ করলেই চলে না। আদর্শ হিন্দু হোটেল এই 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে: সততা, নিষ্ঠা এবং ক্ষমা। হাজারি ঠাকুর সততাকে কেবল নীতির মধ্যে ধরে রাখেননি, তাকে ব্যবসায়িক মূলধন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার কাছে ভালো খাবার দেওয়া, সঠিক ব্যবহার করা, কোনো মিথ্যে না বলা, এগুলো ছিল তার হোটেলের ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। আজকের যুগে যেখানে বাজার কেবল লাভ লোকসানের অঙ্ক কষে, সেখানে হাজারি ঠাকুরের সততা হলো আমাদের জন্য এক জরুরি পাঠ। উপন্যাসটি একজন শ্রমিকের মর্যাদা নিয়ে কথা বলে। হাজারি ঠাকুর প্রমাণ করেন কোনো কাজই ছোট নয় যদি তাতে নিষ্ঠা থাকে। তিনি হোটেলের মালিক হয়েও নিজে হাতে বাজার করতেন, রান্না করতেন, প্রতিটি জিনিসের তত্ত্বাবধান করতেন। এই নিষ্ঠাই তার শিল্পের মূল মন্ত্র ছিল। বিভূতিভূষণ যেন হাজারি ঠাকুরের মাধ্যমে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ গুণটি তুলে ধরলেন। হাজারি যখন তার শত্রুদের চাকরি দেন, তখন তিনি কেবল মানবিকতা দেখান না, তিনি সমাজকে এক কঠিন বার্তা দেন। ঘৃণা বা প্রতিশোধ মানুষকে ক্ষণিকের তৃপ্তি দেয়, কিন্তু ক্ষমা মানুষকে চিরকালের জন্য মহান করে তোলে। উপন্যাসটি অর্থ সম্পদের প্রভাবকেও নির্মমভাবে তুলে ধরে। পদ্মজিয়ের অনুগত্য, বেচু চক্রবর্তীর অবনতি, এগুলি দেখায় অর্থ মানুষের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে মানুষের সামাজিক অবস্থানকে পাল্টে দেয়। কিন্তু হাজারি ঠাকুর সেই অর্থের প্রভাব দ্বারা কলুষিত হননি। প্রায় 100 বর্ষ আগের লেখা এই গল্পটি আজ এই 2025-এর ডিজিটাল যুগেও কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তার নিয়ে এবার আলোচনা করব। হাজারি ঠাকুরের জীবন আজকালকার দিনের যে স্টার্টআপ জগৎ, তার জন্য এক জীবন্ত উদাহরণ। তার পুঁজি ছিল সামান্য, ছিল কেবল স্বপ্ন আর পরিশ্রম। আজকের যুগে হাজার হাজার যুবক যখন অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান,
তখন তাদের কাছে হাজারি ঠাকুর হলেন আইডল। তিনি আমাদের শেখান ব্যবসার প্রথম মূলধন টাকা নয়, ব্যবসার প্রথম মূলধন হলো গুণগত মান, নিষ্ঠা ও বিশ্বাস। আদর্শ হিন্দু হোটেল বাংলার এক ঐতিহ্য পাইস হোটেলের সংস্কৃতিকে অমর করে রেখেছে। এই পাইস হোটেলগুলো শুধু খাওয়ার জায়গা নয়, এগুলি যেন বাঙালির একটা ঘর। জলের দরে পেট ভর্তি ভাত মাছের ঝোল, সাথে এক টুকরো ভালোবাসা। এই সংস্কৃতি আজ আধুনিক রেস্তোরাঁরও চাকচিক্যেও টিকে আছে, আর এর মূলে আছে হাজারি ঠাকুরের মতো মানুষের দেওয়া আদর্শ। আজকের পৃথিবীতে সব কিছুই ফার্স্ট, ইনস্ট্যান্ট, কিন্তু কোয়ালিটি প্রায় অনুপস্থিত। বিভূতিভূষণ মনে করিয়ে দেন, রান্না হোক বা অন্য কোনো কাজ, শ্রমের মধ্যে যখন ভালোবাসা আর নিষ্ঠা মেশানো হয় তখনই তা অমৃত হয়ে ওঠে। হাজারি ঠাকুরের জীবন প্রমাণ করে, মানুষের জীবনযাত্রা যতই সরল বা সামান্য হোক না কেন, তার স্বপ্ন এবং আদর্শ হতে পারে আকাশের মতো বিশাল। আদর্শ হিন্দু হোটেল তাই আমাদের আহ্বান জানায় আমাদের ভেতরের হাজারি ঠাকুরকে জাগিয়ে তুলতে। আহ্বান জানায় সফলতার শিখরে উঠেও যেন আমরা বিনয়ী থাকি। আহ্বান জানায় যারা আমাদের আঘাত করেছে তাদের ক্ষমা করার সাহস যেন আমরা রাখি। কারণ জীবনের সবচেয়ে বড় শিল্প হলো একটি সুন্দর জীবন নির্মাণ করা, আর এই শিল্পীর নামই হলো হাজারি ঠাকুর। বিভূতিভূষণের এই কালজয়ী সৃষ্টি আজও কোটি কোটি পাঠককে স্বপ্ন দেখায়। আসুন আমরাও সেই আদর্শের উত্তরাধিকারী হই। এবং আপনারা অবশ্যই এই বইটি পড়ে দেখুন এবং কমেন্ট বক্সে আমাকে জানান এই বইটি পড়ে আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে গ্লোবুকের পাশে থাকুন। তবে দেখা হচ্ছে পরের রবিবার নতুন কোনো গল্প, নতুন কোনো সাহিত্যের রত্ন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।